সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন হাদি সম্পন্ন হয়েছে প্রয়োজনীয় সব পরীক্ষা নিরীক্ষা। রিপোর্ট দেখার পর নির্ধারণ হবে চিকিৎসার রোডম্যাপ। এবার শুটার ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী গ্রেপ্তার। হাদির উপর হামলার পর পালিয়েছিল ফতুল্লায়। ইনকিলাব কালচারাল সেন্টারে ফয়সালের সঙ্গে ছিল কবির, বলছে র্যাব। প্রশাসনের তৎপরতার মধ্যেই ভারতে পালিয়েছে হাদির শুটাররা। আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন বিশ্লেষকদের। ব্যর্থতার কথা বলছে পুলিশ। হাদির উপর হামলা বিচ্ছিন্ন ঘটনা বলা সিইসির মন্তব্য ঘিরে সমালোচনার ঝড়। অবশেষে ব্যাখ্যা দিল ইসি, নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বোঝানোই ছিল লক্ষ্য। ওসমান হাদি ছাড়াও কিলারদের তালিকায় আছেন সার্জিস হাসনাত আব্দুল্লাহ সহ আরও 10 জন। গোয়েন্দা প্রতিবেদনে উঠে এলো চাঞ্চল্যকর সব তথ্য। স্বাধীনতার 54 বছরে পতাকা হাতে জাম দিয়ে বাংলাদেশের বিশ্ব রেকর্ড। যুদ্ধ বিমানের ভেলকি দেখালো পাইলটরা। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। সর্বশেষ তথ্যমতো জানা যাচ্ছে যে হাদির প্রয়োজনীয় সব চিকিৎসা ও পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন হয়েছে। হাসপাতাল সূত্র বলছে এসব পরীক্ষার রিপোর্ট মঙ্গলবার আসার কথা। হাসপাতালের চিকিৎসকরা জানান, রিপোর্ট হাতে পাওয়ার পর ওসমান হাদির পরিবারের সাথে কথা বলে তারা পরবর্তী চিকিৎসা কি হতে পারে তার রোডম্যাপ নির্ধারণ করবেন। ওসমান হাদির সঙ্গে সিঙ্গাপুরে গেছেন তার ভাই ওমর বিন হাদি এবং তার রাজনৈতিক সহযোদ্ধা আমিনুল হাসান ফয়সাল। এর আগে বাংলাদেশ সময় সোমবার ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি বিকাল 5:50 দিকে সিঙ্গাপুরের সেলেতার বিমানবন্দরে অবতরণ করে। সেখান থেকে তাকে সরাসরি নিয়ে যাওয়া হয় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে ভর্তির আগেই প্রয়োজনীয় সব চিকিৎসা প্রস্তুতি সম্পন্ন করা ছিল। হাসপাতালে পৌঁছানোর পরপরই তাকে ভর্তি করে পরীক্ষা নিরীক্ষা শুরু করা হয়। বাংলাদেশে তাৎক্ষণিক চিকিৎসা শেষে গতকাল 1:10 এভারকেয়ার হাসপাতাল থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয় হাদিকে বহনকারী অ্যাম্বুলেন্স। আনুমানিক 1:30টার দিকে অ্যাম্বুলেন্স থেকে হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে তোলা হয়। সোমবার 1:55 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুরের উদ্দেশ্যে এয়ার অ্যাম্বুলেন্স উড্ডয়ন করে। নির্বাচনী উত্তাপের মধ্যেই রাজধানীর বিজয়নগরে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদি। মাথায় গুরুতর আঘাত পেয়ে তাকে প্রথমে ঢাকা মেডিকেল এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতিতে সোমবার তাকে পাঠানো হয় সিঙ্গাপুরে। ঘটনার পর আইন শৃঙ্খলা বাহিনী অভিযানে নেমে প্রধান সন্দেহভাজন হিসেবে ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানকে চিহ্নিত করে। এ সময় র্যাব জানায় ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী কবির আত্মগোপনে গেছেন, যা নিয়ে আলোচনায় উঠে আসে কে এই কবির এবং হামলায় তার ভূমিকা কি। সোমবার রাতে নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন বক্তাবলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব 11। বিষয়টি নিশ্চিত করেন র্যাব 11 ব্যাটালিয়নের সিপিসি কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাইমুল হক। তিনি জানান, বর্তমানে আদাবরের নবোদয় হাউজিং সোসাইটিতে বসবাস করতেন। তিনি নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন স্বেচ্ছাসেবক লীগের আদাবর থানার 100 নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক। কবিরের বিরুদ্ধে অস্ত্র ও মাদক ব্যবসা, ডাকাতি, চাঁদাবাজি ও কিশোর গ্যাং পরিচালনার অভিযোগ রয়েছে। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেপ্তার কবির ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের অন্যতম সহযোগী। বিভিন্ন মিডিয়াতে আসা সিসিটিভির ফুটেজে দেখা যায়, কবির গত 4 ডিসেম্বর ইনকিলাব কালচারাল সেন্টারের ফয়সালের সঙ্গে বেশ কয়েকবার প্রবেশ করেন। ঘটনার পরপরই গ্রেপ্তার এড়ানোর জন্য অভিযুক্ত কবির সহ ফয়সাল ও আলমগীর গা ঢাকা দেন। কবিরের বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য ডিএমপি ডিবিতে হস্তান্তর করা হয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলার পার হয়েছে 4 দিন। এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে হামলার সঙ্গে জড়িত সন্দেহে শুটারের 7 সহযোগী। তবে এখনও ধরাছোঁয়ার বাইরে শুটার ফয়সাল করিম মাসুদ ও মোটরসাইকেল চালক আলমগীর। নির্বিঘ্নে তারা পালিয়েছে ভারতে। দেশের মধ্যে এভাবে সন্ত্রাসী হামলা চালিয়ে তারা সহজে দেশ ত্যাগ করে আশ্রয় নিতে পারবে বলে জানান দিচ্ছে। বিষয়টিকে আইন শৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থার চরম ব্যর্থতা বলে অভিহিত করেছেন বিশ্লেষক মহল। মৌলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ওমর ফারুক যুগান্তরকে বলেন, হামলাকারীরা পালিয়ে যাওয়ায় অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। অপরাধীরা কত শক্তিশালী, সেটা কি রাষ্ট্র এবং সরকারের কাঠামোর ঊর্ধ্বে? যদি ঊর্ধ্বে না হয় তাহলে গ্রেফতারের আওতায় আনা যাবে না কেন? অন্য দেশে চলে যাবে কেন? সেই সব প্রশ্ন তোলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক এবং সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তৌহিদুল হক বলেন,
হাদিকে রাজধানীতে হত্যা চেষ্টা করে তারা সীমান্ত পার হয়ে সেলফি তুলে প্রকাশ করছে। সীমান্তে নিরাপত্তার জন্য বিজিপিও আছে, এর বাইরে আছে আইন শৃঙ্খলা বাহিনী। এরপরও তারা কিভাবে চলে যায় সেই প্রশ্ন এই বিশেষজ্ঞের। এ ধরনের অপরাধ করে তারা কিভাবে ধরাছোঁয়ার বাইরে থাকে, এ ধরনের পরিস্থিতি নির্বাচন সামনে রেখে প্রার্থী ও ভোটার সবাইকে আতঙ্কের মধ্যে ঠেলে দিয়েছে বলে মনে করেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক, জুলাই যোদ্ধা ও ঢাকা ৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শরীফ ওসমান হাদির উপর হামলার পরপরই রাজধানীর চারদিকে ৩-৪ ধাপে ব্লক রেড দিয়ে প্রবেশদ্বারগুলোয় চেকপোস্ট বসালে সন্ত্রাসীরা নির্বিঘ্নে চলে যেতে পারত না। এছাড়া সীমান্তে মানব পাচার হওয়া পয়েন্টগুলোয় বিজিবি ও আইন শৃঙ্খলা বাহিনীর করা পাহারা বসানো সহ রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীদের সম্পৃক্ত করা হলে এভাবে তাদের পালিয়ে যাওয়া সহজ হতো না। নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের কয়েকজন সিনিয়র কর্মকর্তা যুগান্তরকে বলেন, পুলিশ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হাইকমান্ড থেকে যেভাবে নির্দেশনা দেয়া সহ অ্যাকশন প্ল্যান নেওয়া দরকার ছিল সেটি হয়নি, ফলে যা হওয়ার তাই হয়েছে। পুলিশ শুধু অফিসিয়াল ভাষায় কথা বলে গেছে। এর ফলে হাদির ওপর হামলাকারীরা তাদের পূর্ব পরিকল্পনা মোতাবেক নির্বিঘ্নে সীমান্ত পার হয়ে ভারতে চলে যেতে পেরেছে। আইন শৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার বিষয়ে জানতে চাইলে পুলিশের অতিরিক্ত আইজি খন্দকার রফিকুল ইসলাম বলেন, উচিত ছিল যেভাবেই হোক আসামিদের কবজায় আনা, তবে তারাও প্রচন্ড রকমের ধূর্ত। আবার এত বড় জনবহুল একটি শহরে পালিয়ে যাওয়াও কঠিন কিছু না, তবে শেষ পর্যন্ত তাদের ধরা সম্ভব হয়নি, এটাই বাস্তবতা বলে জানান পুলিশের এই কর্মকর্তা। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। গুলিবিদ্ধ ঢাকা ৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদির উপর হামলার ঘটনা ঘিরে দেশজুড়ে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। বিশেষ করে রাজধানীর এক অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে এই ঘটনাকে বিচ্ছিন্ন বলে উল্লেখ করেন। তার ওই বক্তব্য গণমাধ্যমে প্রচারিত হলে বিভিন্ন মহলে উঠে সমালোচনার ঝড়। এই প্রেক্ষিতেই নির্বাচন কমিশন পরে সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিয়ে একটি বিবৃতি প্রকাশ করে। সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো ব্যাখ্যায় বলা হয়, রাজধানীতে আয়োজিত একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি যে বক্তব্য দেন তার একটি অংশ উদ্ধৃত করে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হয়, যা নির্বাচন কমিশনের দৃষ্টিগোচর হয়েছে। ব্যাখ্যায় আরও বলা হয়, হাদির উপর সন্ত্রাসী হামলাকে মাননীয় প্রধান নির্বাচন কমিশনার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনায় নিয়েছেন। এর অংশ হিসেবে একই দিনে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে কমিশন একটি জরুরি সভা করে। ওই সভায় সিইসি দ্রুত সময়ের মধ্যে হামলাকারীদের আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। নির্বাচন কমিশন জানায়, হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। ব্যাখ্যায় আরও উল্লেখ করা হয়, প্রধান নির্বাচন কমিশনার তার বক্তব্যে মূলত বোঝাতে চেয়েছেন হাদির উপর সন্ত্রাসী হামলা আসন্ন নির্বাচনকে বাধাগ্রস্ত করতে পারবে না। একই সঙ্গে কমিশন হাদির দ্রুত সুস্থতা কামনা করেছে এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। নির্বাচন কমিশনের মতে এ ব্যাখ্যা সিইসির বক্তব্য নিয়ে সৃষ্ট ভুল বোঝাবুঝির অবসান ঘটবে। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা ও নির্বাচনী প্রচারণার মাঝেই উদ্ভূত পরিস্থিতি নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিশেষ করে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি পল্টন থানাধীন বক্স কালভার্ট রোডে গুলিবিদ্ধ হন। ঘটনার পর রাজধানীর প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলো তৎপর হয়ে ওঠে। ঢাকার ডিবি মতিঝিল বিভাগ মামলাটি হাতে পেয়ে তদন্ত শুরু করে। বিভিন্ন সূত্র, সিসি ক্যামেরা ফুটেজ ও গোয়েন্দা অনুসন্ধানের মাধ্যমে হামলার সঙ্গে জড়িত সন্দেহভাজনদের গতিবিধি, যোগাযোগ ও পরিকল্পনা বের করে আনা হয়। তদন্ত সংশ্লিষ্ট ও গোয়েন্দা সূত্র জানায়, ওসমান হাদির উপর হামলার পরিকল্পনা ঠিক কতদিন আগে নেওয়া হয়েছে তা এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে বান্ধবী মারিয়ার সাথে ফয়সালের সম্পর্ক গত অক্টোবর মাস থেকে। এতে অন্তর্ভুক্ত ছিলেন ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল এবং সাবেক যুবলীগ নেতা আলমগীর শেখ।
গোয়েন্দা সূত্র জানায় এই হামলার পর একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। তার মধ্যে একটি হলো হত্যার হিট লিস্টে কেবল হাদি নয়, অন্তত 10 জন নেতার নাম রয়েছে, যাদের মধ্যে রয়েছে জুলাই বিপ্লবের অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ, ডাকসু ভিপি, ইসলামী ছাত্র শিবিরের নেতা সাদিক কায়েম সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ। এদের বেশিরভাগই সম্প্রতি বিশ্ববিদ্যালয়গুলোতে সক্রিয়। মূলত নির্বাচনের প্রেক্ষাপটে এই হিট লিস্ট তৈরি করা হয়েছে বলে সূত্রে জানা গেছে। তদন্তে উঠে এসেছে ফয়সাল ও আলমগীর বিভিন্ন বাড়ি ও রিসোর্টে পরিকল্পনা করছিল এবং হত্যাকাণ্ডের পর ভারতে পালিয়ে যাওয়ার পদ্ধতি ঠিক করেছিল। মামলায় আসামিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে অপরাধমূলক ষড়যন্ত্র, হত্যাচেষ্টা, বিপজ্জনক অস্ত্র ব্যবহার ও রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে। গোয়েন্দারা আশঙ্কা প্রকাশ করেছেন, হিটলিস্টে থাকা নেতাদের আশপাশে কিলাররা সক্রিয় এবং তৎপর। এই ঘটনা নির্বাচনী প্রক্রিয়ার নিরাপত্তা, প্রার্থীদের মনোবল ও রাজনৈতিক পরিবেশকে মারাত্মকভাবে প্রভাবিত করতে পারে। সোমবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক নয়াদিগন্ত পত্রিকা। হিমাতুল জান্নাত, যুগান্তর নিউজ। সামনে চমৎকার দক্ষতার সাথে প্রদর্শন করে যাবে হরাইজন্টাল ফিগার। দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন উইং কমান্ডার মঈনের নেতৃত্বে বর্ণিল ধোঁয়া ছেড়ে 5টি KW বিমানের সমন্বয়ে গঠিত একটি 5 শিপার অ্যাডওয়েট ফরমেশন চমৎকার দক্ষতার সাথে প্রদর্শন করছে হরাইজন্টাল ফিগার অফ 8। তার সাথে আছেন স্কোয়াড্রন লিডার তারেক, অন্যান্য 4টি বিমানে আছেন স্কোয়াড্রন লিডার শামস ও স্কোয়াড্রন লিডার সাদিক, স্কোয়াড্রন লিডার জায়েদ ও স্কোয়াড্রন লিডার মাহমুদ, উইং কমান্ডার পারভেজ ও স্কোয়াড্রন লিডার রাব্বি। বাকি 3টি গ্রুপ বিমানে আছেন স্কোয়াড্রন লিডার সামিও ও স্কোয়াড্রন লিডার ইশতিয়ার, উইং কমান্ডার আল মামুন ও স্কোয়াড্রন লিডার আকিব, স্কোয়াড্রন লিডার সিবাত ও স্কোয়াড্রন লিডার মেহেদি। সম্মুখে থাকা L410 পরিবহন বিমানে রয়েছেন উইং কমান্ডার সালেহ ও স্কোয়াড্রন লিডার ওয়াসিক। সুধীরঞ্জলি এবারে চাপটি হলো PT6 এর চতুর্থ। এরপর রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর পতাকা বহনকারী হেলিকপ্টার, যা পরিচালনা করছেন উইং কমান্ডার বাইজিদ ও স্কোয়াড্রন লিডার আজিম। এবার আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীর পতাকা বহনকারী হেলিকপ্টার, যা উড্ডয়ন করছেন উইং কমান্ডার কাসিম ও স্কোয়াড্রন লিডার জাওয়ারা। দর্শক মন্ডলী, সবশেষে দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিমান বাহিনীর পতাকা বহনকারী MI-17 হেলিকপ্টার, যা উড্ডয়ন করছেন উইং কমান্ডার আসিফ ও উইং কমান্ডার সাদিক। এই সেকশনে নেতৃত্ব দিচ্ছেন উইং কমান্ডার মেহেদি হাসান এবং সাথে আছেন স্কোয়াড্রন লিডার সঞ্জীব। পাশে দুটি বিমানে আছেন স্কোয়াড্রন লিডার আশফাক এবং উইং কমান্ডার মাইসি। সুধীমন্ডলী, বর্ণাঢ্য 5 লিডার হিসেবে জিডিপি শাখায় কমিশন লাভ করেন। তিনি দেশ ও বিদেশ হতে বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ কৃতিত্বের সাথে সম্পন্ন করেছেন। উইং কমান্ডার মঈন মিরপুর ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের একজন গ্র্যাজুয়েট। তিনি তার কর্মজীবনে প্রায় 3000 ঘন্টা উড্ডয়ন সম্পন্ন করেছেন। বর্তমানে